প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর গাছপালা ও প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই এই অনুষ্ঠান। আমাদের দেশে 4 ধরনের বনভূমি আছে। চিরহরিৎ বন তাদের মধ্যে অন্যতম। বনভূমির বিভিন্ন কারণে ধ্বংস হতে পারে। এর মধ্যে আছে মানব সৃষ্টি কারণ এবং প্রাকৃতিক কারণ। তবে বনকে রক্ষা করতে হলে দরকার বন ব্যবস্থাপনা। এ বিষয়ে আলোচনা করব প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদের সাথে। বন এবং পরিবেশকে রক্ষা করাই যার অন্যতম দায়িত্ব, এ বিষয়ে আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনব। তবে তার আগে চলুন দেখে আসি পরিবেশ বিজ্ঞানী ডাক্তার আনিসুজ্জামান খান এবং প্রকৃতি ও জীবন দলের চিরহরিৎ বন ব্যবস্থাপনা নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশে যে 4 ধরনের বনভূমি আছে তার মাঝে চিরহরিৎ বন হল এক ধরনের। এই ধরনের বনে অসংখ্য প্রজাতির উদ্ভিদ দেখা যায়। ছোট বড় মাঝারি বিভিন্ন স্তরের উদ্ভিদ চিরহরিৎ বনের বৈশিষ্ট্য। গাছপালা ঘন হয়ে জন্মায় এবং লম্বায় 46 থেকে 61 মিটার পর্যন্ত হয়ে থাকে। বার্ষিক গড় বৃষ্টিপাত 3810 থেকে 5080 মিলিমিটার পর্যন্ত হয়। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বনকে সাধারণত চিরহরিৎ বন বলা হয়, কারণ এই বন কখনো তার সবুজ চেহারাটি হারায় না। বন, পাহাড়, হ্রদ একটি খুবই অনবদ্য একটি পরিবেশ ব্যবস্থা বাংলাদেশের রাঙ্গামাটি বা চট্টগ্রামে, এবং এখানে আমরা দেখতে পাই অন্যান্য এলাকার থেকে খুব ভিন্নতা। স্বচ্ছ সুনীল জলের লেক, চারিদিকে চিরসবুজ বন, এবং এই বনে আছে অনেক জীববৈচিত্র্য। যদি এই এলাকাটিকে খুবই সুন্দর চমৎকার একটা নেচার ট্যুরিজমের ম্যানেজমেন্টের আওতায় আনা যায়, তাহলে পৃথিবীর অনেক জায়গার চেয়ে বাংলাদেশের এই এলাকাটি প্রকৃতি পর্যবেক্ষণের জন্য নেচার ট্যুরিজমের স্বর্গ হিসেবে পরিণত হতে পারে। এই বন আরও বিস্তৃত সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে। প্রধান প্রধান উদ্ভিদ হল কালীগর্জন, ধূলিগর্জন, কামদেব, সিভিট, তেলসুর, টালি, ঢাকিজাম, চাম্পাফুল, পিতরাজ, নাগেশ্বর, ছাতিম, জারুল, শিলকড়ই, ডুমুর, চাপালিশ, গামার, অশোক, চিকরাশি, বহেরা ইত্যাদি। এছাড়া কিছু গুল্ম এবং আরোহী জাতীয় গাছ পাওয়া যায়, যেমন আসামলতা, কুরুচপাতা, তারালতা, পলাশলতা, ঝুমালু, ঈশ্বরমূল, টগর ইত্যাদি। এছাড়া বাঁশ, বেত, বিভিন্ন প্রজাতির ঘাস ও অর্কিডও দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনেই চমৎকার এভারগ্রিন একটি ফরেস্ট, যেখানে বাংলাদেশের অন্যান্য অনেক জায়গাতে বন ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই এলাকাটাতে এখনো প্রাকৃতিক চিরসবুজ যে বন আছে সেটি টিকে আছে। এবং আমরা ঘুরে ফিরে দেখলাম এই বনে অনেক প্রাচীন পুরনো গাছপালা আছে, লতাগুল্ম তো অবশ্যই আছে,
পাহাড়ের এই চিরসবুজ বনে এবং তার আশেপাশে অনেক ধরনের মানুষ আছে। এর মধ্যে তঞ্চঙ্গা, মুরং, কুকি, তারাই এই বনটিকে টিকে রেখেছে। তাদের মাধ্যমেই যদি এই এলাকাকে একটি অভয়ারণ্য করা হয়, তাহলে হয়তোবা বাংলাদেশের শেষ চিরসবুজ বন এবং তার যে জীববৈচিত্র্য আছে সেটাকে রক্ষা করা সম্ভব হবে। প্রকৃতির আশীর্বাদ পুষ্ট আমাদের এই দেশ বন সম্পদে একসময় খুবই সমৃদ্ধ ছিল। আমাদের দেশ বিশ্বের অন্যতম জনবহুল আর ক্ষুদ্র আয়তনের দেশ। স্বাভাবিকভাবেই এই বিপুল জনগোষ্ঠীর চাপ অন্য সকল সম্পদের মতো বনজ সম্পদের উপরও এসে পড়ছে। মিশ্র চিরহরিৎ বনগুলোতে বন্য প্রাণী বৈচিত্র্য সহ সব ধরনের সম্পদে 19 শতক পর্যন্ত আমাদের দেশ অন্যতম শীর্ষে ছিল। বন্যপ্রাণীর বিস্তারের ভৌগোলিক সুবিধা আর তাদের সুন্দর প্রাকৃতিক পরিবেশ চিরহরিৎ বন থাকায় বিপুল জীববৈচিত্র্যের আধার ছিল আমাদের দেশ। চিরহরিৎ বনের ভেতর আমরা প্রাকৃতিকভাবে অনেক ঝর্ণা যেমন দেখতে পাই, তেমনি রয়েছে অনেক প্রাকৃতিক গুহা। টেকনাফ গেম রিজার্ভ অঞ্চলের কুদুম গুহার কথাও বলা যায়। আছে বান্দরবানের আলী গুহা সহ ছোট বড় অনেক গুহা। কুদুম গুহাটি দেশের বিপন্ন স্তন্যপায়ী প্রাণীর একটি প্রাণী বাঁদরকে নিরাপদ আশ্রয় দিয়ে আসছে অজানা সময় ধরে। ছোট আকারের এই বাঁদরগুলো নিশ্চিন্ত ছিল বছরের পর বছর জুড়ে, কিন্তু বাংলাদেশের এই গুহাগুলি অনাবিষ্কৃতই রয়ে গেছে। এই গুহার উৎস এবং তাদের ভূমিকা সম্পর্কে আমরা এখনো অজ্ঞ আছি। এগুলো বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল হতে পারে জীববৈচিত্র্যের আধার। চিরহরিৎ বনের এই প্রাকৃতিক গুহা ঝর্ণা একদিকে যেমন জীববৈচিত্র্যের ধারক, আবার অন্যদিকে পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্রও বটে। এই গুহাগুলি চিরহরিৎ বনেরই একটি অংশ। বন ধ্বংস হয়ে গেলে গুহা ধ্বংস হবে এবং সাথে সাথে এখানে বসবাসকারী বন্য প্রাণীও হারিয়ে যাবে। প্রকৃতির এই অজানা অংশ নিয়ে গবেষণা করা জরুরি। কুদুম গুহার যে মূল প্রাকৃতিক বৈশিষ্ট্য, বাদুড়ের যে কলোনি, সেটি এখনো টিকে আছে বহাল তবিয়তে, যদিও শিলা কচ্ছপ নেই। এবং এখানে একটি বিষয় নিয়ন্ত্রণ হওয়া প্রয়োজন, সেটি হলো গুহার দুই গাত্রেই যতই ভিজিটর বা দর্শক আসছেন
তারা তাদের নাম লিখে ফেলছেন। এর ফলে গুহার গাত্রে যে মস, ফার্ন, লাইকেন এবং অনেক ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র উদ্ভিদ এবং প্রাণী যেগুলো এই বাদুড়ের খাদ্য, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রকৃত অর্থে ইকোট্যুরিজম করা যায়, তাহলে মানুষ এসে এই প্রাকৃতিক গুহা দেখে, তার বন্যপ্রাণী দেখে তারা আনন্দিত হবে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম চিরহরিৎ বা চিরসবুজ বনের উপর বিস্তারিত প্রতিবেদন। এবার ফিরে আসি আমাদের আজকের অতিথি ইশতিয়াকুদ্দিন আহমেদের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন, চিরহরিৎ বন বলতে কি বোঝায় এবং এর বর্তমান অবস্থা কি? ধন্যবাদ। গাছের সমষ্টি নিয়েই বন। যে গাছগুলো সব ঋতুতেই সবুজ থাকে তাকে সাধারণত আমরা চিরহরিৎ বা চিরসবুজ বলে থাকি। এই গাছগুলোকে নিয়ে যে বনের সৃষ্টি তাকে চিরহরিৎ বন বা চিরসবুজ বন বলা হয়ে থাকে। বাংলাদেশে চিরহরিৎ বনের পরিমাণই সর্বাধিক। কিছু এলাকা আছে যেখানে পত্রঝরা বন আছে, এছাড়া বাংলাদেশের বেশিরভাগ বনই চিরহরিৎ বলা চলে। এই বনাঞ্চলের বাংলাদেশের বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত বনাঞ্চলের আশেপাশে যথেষ্ট জনগণ বা জনসাধারণের বসবাস। তাহলে বোঝাই যায় যে বনের উপরে দৈনন্দিন চাহিদার চাপ আছে এবং সবসময় যদি এ ধরনের একটা চাহিদা বিদ্যমান থাকে সেই বনের অবস্থা কীরকম হতে পারে। কিভাবে চিরসবুজ বন ব্যবস্থা করা যায় এবং এর সংরক্ষণ করা যায়? আমরা বন ব্যবস্থাপনায় একটা আমূল পরিবর্তনের চেষ্টা করে আসছি। বন ব্যবস্থাপনার জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করি, যে গতানুগতিক বা সনাতনী বন ব্যবস্থাপনার মধ্য দিয়েও আমরা বনকে খুব একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারিনি। আমরা শুনতে পাই পার্বত্য অঞ্চলে তামাক চাষ হচ্ছে, এ ব্যাপারে বন বিভাগ কি কি পদক্ষেপ নিয়েছে? ব্যাপক হারে তামাক চাষ বা এ ধরনের পদক্ষেপ হয়তো প্রকৃতিতে একটি বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে, তবে যেহেতু বন বিভাগ এটা সরাসরি নিয়ন্ত্রণ করে না, তো এটি সমন্বিতভাবে সকলের সাথে যৌথ উদ্যোগ নিয়ে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। আপনারা কি বন বৃদ্ধি করার ব্যাপারে নানা রকম কর্মসূচি নিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়? বাংলাদেশের ছোট এলাকা যেখানে মাথাপিছু বনের পরিমাণ পৃথিবীর সর্বনিম্ন বলা চলে, এখানে পাশাপাশি বিশাল জনগোষ্ঠীর খাদ্য যোগাতে হয় এই ভূমি থেকেই। অতএব আমি আজকে কৃষি ভূমিকে সরাসরি বনায়নে রূপান্তর করতে গেলে হয়তো কৃষি ভূমির একটি বিরাট চাপ আসবে। এই জন্য যে প্রান্তিক ভূমি আছে অথবা যেই ভূমিগুলি এখনও ব্যবহার হচ্ছে না, সেই ভূমিগুলিতে আমরা বনায়নের প্রক্রিয়ায় আনতে পারি। এছাড়া পার্বত্য চট্টগ্রামে আনক্লাসিফাইড স্টেট ফরেস্ট বলে এলাকা আছে, এগুলোকেও পর্যায়ক্রমে বনায়নের আওতায় এনে আনা যেতে পারে। যে এলাকাগুলো এখনও বনায়নের আওতায় নেই, সেই এলাকাগুলোকে যদি আমরা বনায়নের আওতায় নিয়ে আসতে পারি এবং জনগণকে সাথে নিয়ে যদি এই বনায়ন করতে পারি, সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট পরিসীমার মধ্যে যে বন এলাকা রয়েছে তার বাইরেও আমরা বনকে সম্প্রসারিত করতে পারি। জনগণকে উদ্বুদ্ধ করার ব্যাপারে আপনাদের কি কোনো কর্মসূচি আছে? আগে আমরা এই উপকারভোগী আমাদের খুঁজে বের করতে হতো, যে আমাদের সাথে কাজ করার জন্য, বনায়নের সাথে কাজ করার জন্য উপকারভোগী খুঁজে বের করতে হতো। আজকে মানুষ অনেক উদ্বুদ্ধ হয়েছে, এখন তারাই এগিয়ে এসছে কিভাবে এই বনায়নের সাথে সম্পৃক্ত হওয়া যায়। প্রাকৃতিক গুহা রক্ষায় বন বিভাগ কি কি পদক্ষেপ নিচ্ছে? আমরা মনে করি যে আমরা যে রক্ষিত এলাকাগুলো যেগুলো আমরা ম্যানেজ করছি
বা আমরা প্রোটেক্ট করছি, সেই সাথে সামগ্রিক বনের যে আমরা প্রোটেক্ট করছি, এই গুহা বা আবাসস্থলগুলি সংরক্ষিত হোক। এবং আমরা চাইছি এটি জনগণকেও উদ্বুদ্ধ করতে, কারণ বন্য প্রাণীর সাথে বনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অতএব একটি আরেকটি সম্পূরক। বন না থাকলে যেরকম বন্য প্রাণী থাকবে না, বন্য প্রাণী না থাকলেও কিন্তু বন ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে পারে। অতএব এর সংবেদনশীল যে আবাসস্থলগুলো, এগুলো যেন রক্ষা পায়, আমরা সেই প্রচেষ্টা রক্ষিত এলাকা ব্যবস্থাপনার মাধ্যমে করার চেষ্টা করছি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক চিরসবুজ বন নিয়ে কিছু অজানা তথ্য। আপনি জানেন কি বাংলাদেশে চিরহরিৎ বনের বিস্তৃতি সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে, দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চল মিলিয়ে বাংলাদেশে চিরহরিৎ বনের মোট পরিমাণ প্রায় 55 মিলিয়ন হেক্টর। চিরহরিৎ বনের একটি বৈশিষ্ট্য হল এই বনের গাছপালা 3 স্তরের হয়ে থাকে। গাছপালা ঘন হয়ে জন্মায় এবং লম্বায় 46 থেকে 61 মিটার পর্যন্ত হয়ে থাকে। বার্ষিক গড় বৃষ্টিপাত 3810 থেকে 5080 মিলিমিটার পর্যন্ত হয়। বাংলাদেশে বিভিন্ন ছোট বড় প্রাকৃতিক গুহা আছে। এর মধ্যে টেকনাফের কুদুম গুহা এবং বান্দরবানের আলী গুহা অন্যতম। এখানে অনেক বন্য প্রাণীও বাস করে থাকে। আমাদের এবারের আকর্ষণীয় সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশে কত প্রজাতির ভোঁদড় পাওয়া যায়। সঠিক উত্তরটি হল 3 প্রজাতির। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন কমান্ডার মোহাম্মদ নিজামুল হক, বাংলাদেশ নৌবাহিনী, পতেঙ্গা, চট্টগ্রাম। অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে চিরসবুজ বনের উদ্ভিদসমূহ কয়টি স্তরের হয়ে থাকে? এ 2টি অথবা বি 3টি। সঠিক উত্তর জানিয়ে আগামী বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, পরপর 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। এছাড়াও বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চিত্র ধারণের জন্য অথবা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে ইমেইল করুন prokriti-o-jibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, একটি দেশের সুস্বাস্থ্য নির্ভর করে তার প্রাকৃতিক বনের সুস্থতার উপর। পার্বত্য চট্টগ্রামে যে ঝর্ণা এবং রোমাঞ্চকর গুহা রয়েছে তা চিরহরিৎ বনেরই একটি অংশ। চিরহরিৎ বনে হাজারো প্রজাতির সমারোহ। সেখানে মনোকালচার বন সৃষ্টির যৌক্তিকতা নেই। আর সময় নষ্ট না করে এখনই আমাদের যেটুকু প্রাকৃতিক বন অবশিষ্ট আছে তা রক্ষা করতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।